আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে ফেস দ্য পিপল নিবেদিত ব্যবসা বাণিজ্য অর্থনীতি ভিত্তিক আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান ফেস দ্য ইকোনমিতে। আপনারা জানেন যে আমরা ব্যাংক এবং আর্থিক খাত নিয়ে ধারাবাহিক বেশ কিছু পর্ব আমরা করে যাচ্ছি এবং সেই ধারাবাহিকতাই আজকেও আমরা ব্যাংক আর্থিক খাত তথা অর্থনীতির আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রতিদিনের মতো আজও আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমার বাম পাশে বসে আছেন ডক্টর এম মাসরুর রিয়াজ, তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং পাবলিক পলিসি এক্সপার্ট। এছাড়াও তিনি পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাই ফেস দ্য পিপলের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ। আমার ডানে অবস্থান করছেন জনাব লুৎফর রহমান বাদল, তিনি LR গ্রুপের চেয়ারম্যান, IFIC ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি অত্যন্ত সুপরিচিত বাংলাদেশেের একজন স্টক ব্রোকারেজ ডিলার এবং ইনভেস্টমেন্ট কনসালটেন্ট। এছাড়াও তিনি একজন বিশিষ্ট ক্রীড়ানুরাগী। আপনাকে আমাদের এই স্টুডিওতে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আমাকে আমন্ত্রণ জানার জন্য। অনেক ধন্যবাদ। আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই। ব্যাংক আর্থিক খাত, আসলে আমরা দেখে আসছি 24 পরবর্তী সময়ে বিগত 15 বছরের বা 16 বছরের আমাদের যে বিভিন্ন রকম পাওয়া না পাওয়া জঞ্জালগুলো জমে গিয়েছে, সেই জিনিসটা থেকে বের হয়ে আসতেও একটা সময়ের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। বাট তারপরেও কিন্তু আমাদের একটা কথা আছে যে স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমাদেরকে স্ট্রাগল করতে হবে বেঁচে থাকার জন্য, এবং যে সবচেয়ে ফিট সেই বেঁচে থাকবে। যখন যে অবস্থায় আমরা আছি সেই অবস্থায় কিন্তু আমাদেরকে ভালো থাকার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হয়। অর্থনীতি ভালো না থাকলে কেউ ভালো থাকে না, এটাই আমরা জানি। তো এই ব্যাপারেই আমরা প্রথম একটি প্রশ্ন বলবো না, ঠিক জানার আগ্রহ নিয়ে জনাব মাসরুর রিয়াজের কাছে আমরা যেতে চাই। আমি কিছুদিন আগে আপনার একটি আলোচনা শুনেছি, সেখানে আপনি অত্যন্ত দুঃখের সাথে নিজের উপলব্ধি থেকে একটি মন্তব্য করেছিলেন যে 54 বছরেও বাংলাদেশে কোনো বিনিয়োগ নীতি হয়নি। তো আসলে আমরা কিসের উপর দিয়ে চলছি? বিনিয়োগ নীতি যদি নাই হয়ে থাকে তাহলে এই যে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, এই বিষয়গুলোর সাস্টেনেবিলিটি কোথায় গিয়ে দাঁড়ায়? এবং সেখানে যদি তাই হয় তাহলে আমার অর্থনীতির যে ভিত্তি সেটা কি দুর্বল হয়ে যায় কিনা, এবং এটা কেন হয়নি? এই 54 বছরে তো একাধিক সরকার ক্ষমতায় ছিল। আপনার একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার পর্যবেক্ষণটা কি? জি, ধন্যবাদ। আমি প্রথমেই ফেস দ্য পিপলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে, আপনার টিমকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। যে প্রশ্নটা আপনি করলেন, বিনিয়োগ, অর্থনীতি, সেখানকার নীতি কৌশল, এবং একটা উদাহরণ যেটা দিলেন যে স্বাধীনতার 54 বছর, 16ই ডিসেম্বর আর কয়েকটা দিনই বাকি। আমরা যদি দেখি জাতীয়ভাবে আমাদের আনুষ্ঠানিক কোনো বিনিয়োগ নীতি নাই, তাহলে এটা কেন? এটা এবং এই ধরনের গ্যাপের কারণে আমাদের কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে? দেখেন, বাংলাদেশের অর্থনীতি 54 বছরে, এটা কোনো সন্দেহ নাই যে আমরা খুবই ভগ্ন জায়গা থেকে, ছোট জায়গা থেকে 54 বছরে অনেক দূর এসেছি। আমাদের যে সম্পদের সীমাবদ্ধতা, ছোট্ট দেশ, অনেক মানুষ, 7 কোটি লোক নিয়ে 72 সালে শুরু করেছিলাম, 18 কোটি মানুষ। তখন যে কৃষির জমি ছিল এটা প্রায় অর্ধেকের কাছাকাছি এখন কমে গেছে। নতুন করে ক্লাইমেট চেঞ্জ এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা, সেটা বিভিন্ন দশকে, সেগুলো সত্ত্বেও একটা দরিদ্র দেশ 72 সাল থেকে, সেখান থেকে আমরা একটা উন্নয়নশীল দেশে, আমরা একটা লো মিডল ইনকাম দেশে পরিণত হয়েছি। বিশ্বব্যাংকের অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদের 70-এর দশকের শেষ থেকে যে অর্থনীতির বেসরকারি খাত কেন্দ্রিক যে অর্থনীতির কৌশল শুরু হয়েছে, যেটা সঠিক কৌশল ছিল, সেটা 78-79 সাল থেকে এটা শুরু হয়েছে। তার উপর ভিত্তি করে আমরা কিন্তু 2016 সালে লো মিডল ইনকাম বা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বব্যাংক বাংলাদেশকে ক্যাটাগরাইজ করেছে। আর আপনারা জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশন যেটা ইউএন করে, সেটা হলো এলডিসি বা ডেভেলপিং কান্ট্রি ক্যাটাগরি। সেখানে ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমরা কোয়ালিফাই করেছি। আগামী বছরের নভেম্বরে সেখানে যাওয়ার কথা, যদিও এটা নিয়ে, সময়টা নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে এখনো দেশের ভেতরে, কখন গ্র্যাজুয়েট করা উচিত। কিন্তু এই সময়টাতে কিন্তু বাংলাদেশের 72 সালের যে আমাদের যে জিডিপি ছিল,
তার চাইতে আপনার আমার জিডিপি প্রায় বেড়ে গেছে, সেই 40-50 বিলিয়নের জিডিপি 460-70 বিলিয়নে চলে আসছে। আমার পার ক্যাপিটা ইনকাম $100 আশেপাশে, সেখান থেকে আমরা $2700-2800 চলে এসেছি। আমার কৃষি ছিল সবকিছু, তখন জিডিপির বোধহয় 50%-রও অনেক উপরে আমার কৃষির ছিল ভূমিকা, কিন্তু সেই বেসিক কৃষির ভূমিকা যদি 80%, 70-80%, 60-70% হয়, তো আর মানে ওই দেশটা খুব বেশি মানে ব্যবসা বাণিজ্য শিল্পায়নের দিকে আগাচ্ছে না, সম্পদ সৃষ্টির দিকে আগাচ্ছে না। সেইখান থেকে আমরা যেই ম্যানুফ্যাকচারিং ছিল আপনার 1981-82 সালেও 10%-এর নিচে, এখন জিডিপিতে ম্যানুফ্যাকচারিং এর অবদান 22-23%। আর তো আমরা কিন্তু সেই দিক থেকে চিন্তা করলে অনেক দূর এগিয়েছি এই 4.5 দশকে, আমি বলবো 78-79 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত। এখন সেই জায়গাটায় আমাদের যেই কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই যে উন্নয়নের জায়গাটায়, তার মধ্যে বিনিয়োগ অন্যতম। কেন বিনিয়োগ অন্যতম? বাংলাদেশ খুব সঠিকভাবেই সেই 78-79 সাল থেকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন অর্থনীতি, যেটা আসলে কখনো ভালো করে না, যেটা খুব বেশি উপরে যেতে পারে না, দূরে যেতে পারে না, বাংলাদেশের তৎকালীন পলিসি মেকাররা এটা বুঝতে পেরে ওনারা কিন্তু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন ইকোনমি থেকে বেসরকারি খাত বা মার্কেট ড্রিভেন ইকোনমি, সেই দিকে যাওয়ার জন্য যে লিবারালাইজেশন বা উদারীকরণ সেই সময় থেকে যে শুরু হয়েছে। এখন আজকাল বেসরকারি খাত নির্ভর অর্থনীতি যদি করেন, সেইখানে তো বিনিয়োগ হচ্ছে 1 নম্বর বিষয়। বিনিয়োগের উপর ভিত্তি করেই আপনার কলকারখানা হবে, বিনিয়োগের উপর ভিত্তি করেই আপনার যদি গ্লোবাল মার্কেটে অপারেট মানে পার্টিসিপেশন থাকে, যেটা আমরা পেয়েছি এক্সপোর্টস, সেটার পিছনেও কিন্তু বিনিয়োগ। আর যদি স্মল বিজনেসের কথা চিন্তা করেন, ছোট্ট হলেও তার পেছনে বিনিয়োগ। আর বাংলাদেশের মতো জনবহুল এবং ইয়াং পপুলেশন, যেখানে কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কর্মসংস্থান দীর্ঘমেয়াদে কোয়ালিটি কর্মসংস্থান সৃষ্টি করতে হলে সেই বেসরকারি বিনিয়োগের দ্বিতীয় কোনো বিকল্প নাই। তাহলে এই সব কিছু মিলে আমার বেসরকারি বিনিয়োগটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেইখানে কিছু উন্নতি আমাদের হয়েছে। আমরা ওই যে ম্যানুফ্যাকচারিং এ আমরা 22-23% এসছি। আমাদের এক্সপোর্টে আমরা ধরেন এখন রেডিমেড গার্মেন্টস এর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, টোটাল $55 বিলিয়ন এক্সপোর্ট করছি। প্রতিটা এক্সপোর্ট ডলারের পেছনে তো একটা বিনিয়োগ, সেখান থেকে তো এক্সপোর্ট আসছে। এটা শুধুমাত্র ট্রেডিং তো নাই। কিন্তু আমাদের এই যেটা আমরা বেনিফিটটা পেয়েছি, এটা গত কয়েক বছরে থমকে গিয়েছে। আপনি যদি বিনিয়োগের অনুপাত দেখেন, জিডিপিতে 24% পার হতে পারছে না, 23-24% আমরা আটকে আছি, দেশি বিদেশি বিনিয়োগ মিলে, প্রাইভেট ইনভেস্টমেন্ট। তার সাথে যদি বৈদেশিক বিনিয়োগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক অবস্থায়, টেকনোলজি, ক্যাপিটাল, মার্কেট অ্যাক্সেস সবকিছু মিলিয়ে নতুন সেক্টরে যেতে গেলে বৈদেশিক বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের অবস্থা শোচনীয়। আমরা জিডিপির 0.6% আমাদের বিনিয়োগ আসে বছরে, সেটা $2-3 বিলিয়ন উপরে সাধারণত যায় না, কিন্তু ওই 2-3 বিলিয়নের মধ্যে সাধারণত 50%-এর উপরে রিইনভেস্টমেন্ট, মানে নতুন ইনভেস্টমেন্ট না, যারা এখন আছে তারা যে তাদের প্রফিট থেকে একটা অংশ তারা আবার এখানে ইনভেস্ট করছে। সো সেটা একদিকে একেবারে খারাপ না, কিন্তু ফ্রেশ ইনভেস্টমেন্ট না হলে আমি নতুন সেক্টর, নতুন কর্মসংস্থান, সেই জায়গায় আমরা যেতে পারবো না, সেখানে আমরা ভালো করছি না। আর তার সাথে আছে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটস ইনভেস্টমেন্ট, যেটা পোর্ট ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট আছে, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সেই জায়গার ইনভেস্টমেন্ট আছে। সেইখানেও আমরা আসলে এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট, আপনারা জানেন বহু বছর ধরে বাংলাদেশে এটা অত্যন্ত একটা দুর্বল অবস্থায় আছে। তাহলে এই যে সার্বিক আমাদের যে বিনিয়োগের পরিস্থিতি, একটা সময় ভালো করেছি, সেই 78-79 সাল থেকে সঠিক পদ্ধতিটা নিয়ে সেটা 80-র দশক 90-এর দশকে সঠিক পলিসি চলেছে, কিন্তু একটা সময় এসে নতুন পলিসির যে মানে রিভিউ, বিশ্বের এবং বাংলাদেশের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে পলিসির যে রিফর্ম, সেগুলো হয়নি, এবং আমাদের যে গাইড করার যে জাতীয় নীতি বিনিয়োগের, সেটা নাই, যেটা আপনি বললেন 54 বছরে আমাদের জাতীয় বিনিয়োগ নীতি নাই। সুতরাং আমাদের কিন্তু কোনো জাতীয়ভাবে কোনো অবস্থান নাই
যেটা নীতির একটা নীতি কৌশলের মাধ্যমে উঠে আসে বা একটা নীতি কাঠামোর মাধ্যমে উঠে আসে, যে আমি কি ধরনের বিনিয়োগ চাই। বেসরকারির ভিতর আমি কি ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ চাই, সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার, আমি কি ন্যাচারাল রিসোর্সে বিনিয়োগ চাই, আমি কি ব্যাংকিং পোর্টফোলিও ইনভেস্টমেন্ট চাই, আমি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট চাই। সবই আমার লাগবে, কিন্তু আমার প্রায়োরিটি আমার কি জব লেড ইনভেস্টমেন্ট চাই, নাকি আমি চিপ ম্যানুফ্যাকচারিং এর মতো জব লেস ম্যানুফ্যাকচারিং চাই। আমি তো এগুলো সবগুলোই অ্যাডহক ভিত্তিতে তৈরি হয়, যখন যে আলোচনাটা হয় তার ভিত্তিতে কোনো একটা সিদ্ধান্ত হয়। কিন্তু আপনি যদি ভিয়েতনামের ক্ষেত্রে দেখেন, থাইল্যান্ডের ক্ষেত্রে দেখেন, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে দেখেন, ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন, তাদের কিন্তু 5 বছর 10 বছর বা দীর্ঘমেয়াদী জাতীয় অর্থনৈতিক কৌশল এবং তাদের যে পারিপার্শ্বিক অবস্থা, লোকাল সার্কামস্ট্যান্সেস, সেগুলোকে মাথায় রেখে তারা দীর্ঘমেয়াদী জাতীয় বিনিয়োগ নীতি বা নীতি কৌশল তাদের আছে, এবং সেখানেই প্রায়োরিটি সেট করে দেওয়া হয়। এবং পরবর্তীতে যাতে এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন না থাকে, প্রায়োরিটি কোথায় আছে এটা যাতে সবাই বুঝতে পারে, সেই অনুযায়ী যে পলিসি প্রয়োজন সেটা আসে, সেই অনুযায়ী যে সংস্কার প্রয়োজন সেটা আসে। আমরা কয়েকদিন পরপরই দেখি যে বিভিন্ন সেক্টরের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, তারপর সরকারের কাছে দেন দরবারে আসছে যে ব্যাংকিং আগে না ইন্স্যুরেন্স আগে, ব্যাংকিং আগে না ক্যাপিটাল মার্কেট আগে। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও টেলিকমকে কোনো সুবিধা দিলে আরেকটা সেক্টর মানে রিজার্ভেশন জানাচ্ছে, এবং অন্যান্য আরো ক্ষেত্রেও এটা হচ্ছে। কিন্তু আমার যদি আজকে জাতীয় নীতি কৌশল থাকতো, তাহলে এই কনফিউশনের আমার সুযোগ বোঝার থাকতো না। জায়গাটা সেখানেই যে জাতীয় নীতি কৌশল কি থাকলো না নীতি নির্ধারকদের অনীহার কারণে, নাকি স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে? দেখেন, আমি বলি এটা বাংলাদেশে এই মুহূর্তে যদি বিনিয়োগ সংক্রান্ত ডেডিকেটেড নীতি বা আইনের কথা চিন্তা করেন, একমাত্র একটা ডেডিকেটেড আইন আছে, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় 1980 সালে করা। এটাকে বলে ফিপা, ফরেন ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যান্ড প্রমোশন অ্যাক্ট। এইটা ছাড়া বিনিয়োগ স্পেসিফিক কোনো নীতি তো নাই, জাতীয় কোনো আইনও নাই। হ্যাঁ, অন্যান্য আইন বিনিয়োগকে প্রভাবিত করে, ট্যাক্স আইন, আপনার ভূমি আইন, পরিবেশ আইন, কাস্টমস আইন, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, এগুলো বিনিয়োগকে প্রভাবিত করে। কিন্তু বিনিয়োগের জন্য সুনির্দিষ্টভাবে বাংলাদেশে এই ফিপা ছাড়া কোনো আর আইন নাই। তো এখন আপনি দেখেন, ফিপা ওর নামেই বলছে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট। আমার লোকাল ইনভেস্টমেন্টের তো এটার মধ্যে কাভার্ড না। দ্বিতীয়ত, ফরেন ইনভেস্টমেন্টও যদি ধরেন, এটা করা হয়েছিল 1980 সালে, এখন 45 বছর পার হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপট এবং গ্লোবাল প্রেক্ষাপট দুটোই কিন্তু প্রায় 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। তো সেই আইনটাকে তো কোনোদিন রিভিউ করা হয় নাই। এটার মূল কারণটা আমি আপনাকে বলি। আমি মনে করি যে বিনিয়োগ ইম্পর্টেন্ট, এটা সবাই বোঝে, সবাই মেনে নিয়েছে, কিন্তু এটার জন্য যে প্রতিনিয়ত সিস্টেম্যাটিক্যালি কাজ করে যেতে হয়, পলিসি রিভিউ করতে হয়, লিগ্যাল রিফর্ম করতে হয়, রেগুলেটরি সিম্পলিফিকেশন করতে হয়, পাবলিক প্রাইভেট ডায়ালগের প্রতিনিয়ত সিস্টেম্যাটিক প্রয়োজন, এইটা বাংলাদেশে বহু বছর ধরে অ্যাবসেন্ট, এবং সেটাই মূল কারণ। এবং আমি আরেকটু অ্যাড করি ওনার সাথে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু ফার্স্ট ডিসেন্ট্রালাইজ করছে, এবং ওনার সাথে যে জিনিসটা, যেমন আপনি যদি খেয়াল করেন আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, তখন রাষ্ট্রীয় ব্যাংকগুলিকে উনি ডিসেন্ট্রালাইজ করে প্রাইভেটাইজেশন করেছে। এবং শুধু এটা না, আদুনজি বলেন, অন্যান্য সমস্ত কিছু উনি চেষ্টা করছে কিভাবে ডিসেন্ট্রালাইজ করে কিভাবে ইকোনমিটাকে প্রাইভেটাইজেশন করা যায়। এটা কিন্তু বিশাল চ্যালেঞ্জ, এবং ওইটার পর থেকে কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার ওইটাকে, আমরা আমাদের ধারণা যে জিয়াউর রহমান সাহেব করছে, থাক আমি এটা বন্ধ করে দিলাম, ব্যাপারটা এরকম হচ্ছে। পলিটিক্যালি আমরা চিন্তা করি, যত কিছুই আমরা করি, যেটা মাসুদ ভাইয়ের সাথে আমি একমত, যে এই যে বিনিয়োগের যে ক্রাইসিস ম্যানেজমেন্টে চলছে, আজকে এটা দরকার, আজকে এটা মানে ইট ইজ দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট। এবং বাংলাদেশের প্রত্যেকটা বিনিয়োগ আসলে, আজকে যদি মনে করেন আম্বানি আদানি আসলো, ওই সময় শুধু আদানির জন্য একটা আইন করা হলো। ওই আপনার আজকে রাশিয়ার গভর্নমেন্ট আসছে, রূপপুর পারমাণবিক, ওটার জন্য আলাদা আইন করা হলো। তো এই জিনিসগুলিকে অ্যাকচুয়ালি মানে ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি চলছে প্রত্যেকটা গভর্নমেন্ট। অর্থাৎ এই শর্ট টার্ম ফোকাসের জন্য আমরা হয়তো লং টার্মে আমাদের যে বেনিফিটটা হারভেস্ট করার কথা সেটা আমরা পাচ্ছি না। এই প্রসঙ্গ ধরে আপনার কাছে এই আরেকটা ছোট্ট জিনিস জানার, যে এই যে আমাদের এখন এক্সটার্নাল ডেট টু জিডিপি রেশিও, আমার বর্তমানে কত সঠিক জানা নেই, হয়তো 23 সালের ডেটা আমার যতটুকু মনে আছে 22%-এর উপরে।
তার আগের বছরে 2022-এ হয়তো বা আরও 2% কম ছিল। বিনিয়োগ যত কমছে, আবার দেখা যাচ্ছে এক্সটার্নাল ডেট বাড়ছে। আচ্ছা, তার মানে কি যে বিনিয়োগের দিকে, বৈদেশিক বিনিয়োগের কথা বলছি আমি, বৈদেশিক বিনিয়োগের দিকে ফোকাস কমে গিয়ে আমরা কি ঋণের দিকে বেশি ফোকাস দিয়েছি কিনা? নিঃসন্দেহে, এটা তো কোনো সন্দেহ নেই। আপনি লেটেস্ট, এবং এটা অর্থনীতির জন্য কতটা শুভকর? আমরা একেবারেই শুভকর নয়। ঋণ থাকবে, কিন্তু ঋণ মাত্রাতিরিক্ত এবং ঋণ পরিশোধে ব্যাপক বেগ পেতে হয়। সেই লেভেলে যদি ঋণ চলে যায় এবং ঋণের সঠিক কারণে যদি ঋণ না নেওয়া হয়, সেটা তো একেবারে টোটাল লস এবং একটা ইকোনমির জন্য খুব বড় রিস্ক সৃষ্টি করে, ঝুঁকি সৃষ্টি করে। আমরা সেই জায়গাতেই আছি। আনফর্চুনেটলি এই জিনিসটা শুরু হয়েছে 2016-17 সালের পর থেকে। আমাদের কিন্তু হিস্টোরিক্যালি আমরা ধরেন 70-80 দশকে দরিদ্র দেশ ছিলাম, আস্তে 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 উপরে উঠে এসেছি। কিন্তু একটা জায়গা আমাদের মানে খুব ভালো ম্যানেজমেন্ট ছিল সবসময়, এই ফিসকাল রাষ্ট্রের যে আর্থিক ব্যবস্থাপনা, এটাকে ফিসকাল ম্যানেজমেন্ট যেটা আমরা বলি, এটা সবসময় খুব রোবাস্ট ছিল, শক্ত ছিল বিভিন্ন সরকারের সময়। কিন্তু এইটা প্রথম এটা একটা বড় মানে ঝুঁকির মধ্যে, বা এটাকে নিয়ে আমি বলবো যে অনেকটা ছেলে খেলার মতো বিভিন্ন সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের বাস্তবায়ন 16-17 অনওয়ার্ডস এটা হয়েছে। যেটা কেন, সেটা হলো 2-3টা কারণ আছে। একটা হলো বিনিয়োগের কথাই যেহেতু আপনি বললেন, টোটাল বিনিয়োগে তো সরকারি বিনিয়োগও একটা ফ্যাক্টর। বাংলাদেশে টোটাল যে ইনভেস্টমেন্ট, সেখানে 75-76% প্রাইভেট ইনভেস্টমেন্ট। সেটা খুব একটা শক্তির ব্যাপার আমাদের। এবং এইটা ওই যে সেই যখন বেসরকারি খাতের দিকে ওপেন করা হলো, তখন থেকে আস্তে আস্তে এটা গড়ে উঠেছে। কিন্তু যখন প্রাইভেট ইনভেস্টমেন্ট স্ট্যাগনেন্ট হয়ে গেল গত কয়েক বছর ধরে, পাবলিক ইনভেস্টমেন্টের নিড বেড়ে গেল, নাম্বার 1। আর একই সময়ে রেভিনিউ কালেকশন, ট্যাক্স কালেকশন ড্রপ করা শুরু করলো। তাহলে পাবলিক ইনভেস্টমেন্ট যে বাড়াতে হবে, কোত্থেকে টাকাটা আসবে? ঋণ ছাড়া তো আর কোনো উপায় নাই। এটা ছিল মূল একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ ছিল প্রকল্প বিলাসিতা। সেটা যে কারণেই হোক, বিশেষ করে মেগা প্রকল্প। তবে আমি এটা বলতে চাই, মেগা তো ধরেন মেগার মধ্যে ভালো প্রকল্প আছে, যেমন মেট্রো রেলটা আমি মনে করি খুব একটা কার্যকরী প্রকল্প। কিন্তু আবার খুবই মানে একেবারে অপচয় এবং বাজে প্রকল্প, যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্ট, 3-4 বিলিয়নের প্ল্যান্ট $14 বিলিয়ন করা হচ্ছে। নিউক্লিয়ার ম্যানেজ করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই, সক্ষমতা। সেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে। এক শিশি নিউক্লিয়ার ওয়েস্ট যদি ঢাকা শহরে পড়ে, একটা শিশি, পুরো মানে ঢাকা এবং বাংলাদেশের পপুলেশন রেডিয়েশন এক্সপোজড হয়ে যাবে, এবং এটা ম্যানেজ করার সক্ষমতা অ্যাজ অফ টুডে বাংলাদেশে নাই। অত্যন্ত বাজে সিদ্ধান্ত ছিল এরকম একটা প্রকল্পতে যাওয়া। এখন এই মেগা প্রকল্পগুলা, প্রকল্প বিলাসিতা, সেটা পকেট ভরার জন্য হোক, কাউকে খুশি করার জন্য হোক, বা না বুঝেই হোক, যে কোনো কারণেই হোক, মানে ইনডিসক্রিমিনেট প্রকল্প নেওয়ার একটা প্রবণতা চলে আসছিল। এবং সেটা রাজনীতিক আমলা একটা অ্যাক্সিস গড়ে ওঠে, কারণ ইমপ্লিমেন্টেশন তো হয় আমলাদের দ্বারা, এবং সেখানে যারা ইমপ্লিমেন্টেশনের সাথে জড়িত আমলা, তাদের অনেকের বিভিন্ন ধরনের বেনিফিট থাকে সেই সব জায়গায়। তো আমরা একটা ইনডিসক্রিমিনেট, মানে প্রয়োজন হোক না হোক, প্রয়োজন হলে কখন প্রয়োজন, সেই মানে রাইট টাইমের আগে প্রয়োজন হলে 3 বিলিয়নের বা 4 বিলিয়নের জায়গায় 14 বিলিয়ন, এরকম প্রকল্প একেবারে ভাসিয়ে দিয়েছি আমরা, মানে একটা বন্যা। এবং যার ফলে এখন বৈদেশিক ঋণ খেলাপের সম্ভাবনা বহুগুণে বেড়ে যাচ্ছে। এইগুলা করাই হয়েছে মূলত বৈদেশিক ঋণ নিয়ে, যার ফলে আপনি ঠিকই বলেছেন 23-24 নাগাদ আমাদের এটা 22% চলে আসছে। কিন্তু সেটা দিয়ে আপনি বুঝবেন না মূল জিনিসটা। আমরা যদি এটাকে বুঝতে হয় যে কতটুকু চেঞ্জ হয়েছে, 15 বছরে ডেট পরিশোধ করার, ঋণ, বৈদেশিক ঋণ পরিশোধ করার বার্ডেন 657% বেড়েছে, 657%। আর আমাদের এখন গত অর্থ বছর যদি আপনি ধরেন, মানে 24-25, $9 বিলিয়ন সরকারের ঋণ পরিশোধের টোটাল অ্যামাউন্ট, এবং এটা বাড়ছে প্রতি বছর। তাহলে এই যে এই টাকাটা আপনি দিবেন কোত্থেকে? সরকার টাকা ছাপিয়ে দিতে পারবে? টাকায় তো আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না, ডলারে করতে হবে। তাহলে সেই ডলারটা কি আসবে কোত্থেকে? অনলি 3টা জায়গা আছে, এক্সপোর্টস, এফডিআই, রেমিটেন্স। এফডিআই তো আমরা জানি খুব একটা ভালো না, সামনে হঠাৎ করে বাড়বেও না। এক্সপোর্ট মোটামুটি ধরে রাখছি, কিন্তু ও তো রাতারাতি আপনাকে 55-100 বিলিয়নে আপনাকে নেবে না। রেমিটেন্স এই মুহূর্তে টাকা পাচার বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংক থেকে হুন্ডির ডিমান্ড কমে কিছু ফর্মাল সেক্টরে বেড়েছে, কিন্তু টোটাল রেমিটেন্স সাইজ বাড়ছে না আমার। কারণ আমার কিন্তু
আমি স্কিল লোক পাঠাতে পারছি না, মাথা পিছু যে রেমিটেন্স সেটা আমার সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন, সুতরাং আমার যে রেমিটেন্সের স্ট্রাকচার এটা খুব দুর্বল, তাহলে আমি ডলারগুলো পাবো কোত্থেকে? আর অন্যদিকে আপনার কিন্তু ইম্পোর্ট বিল বাড়ছে, আমি তো নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি, আমাদের তো ন্যাচারাল রিসোর্স, আমরা মানে র মেটেরিয়াল প্রডিউসিং অর্থনীতি না, মেশিনারি প্রডিউসিং অর্থনীতি না, আমাকে ইম্পোর্ট করতে হয় সেগুলা। আর এখন মরার উপর খাড়ার ঘা, আবার সেই গত কয়েক বছরের ভুল পলিসির জন্য আমদানি নির্ভর জ্বালানির অবস্থা, আমার এলএনজি ইম্পোর্ট বিল বাড়ছে প্রতি বছর হু হু করে। তাহলে এই ডলারগুলা মানে আমি অর্থনীতি চালাতে গিয়ে সেই ডলারের সংকুলন করব নাকি ডেট ফেরত দিব? এটা তো ভয়াবহ যে যদি ইনকেস বলছি যে আপনার এক্সপোর্ট আমাদের এই মুহূর্তে যে অবস্থায় আছে আর রেমিটেন্স, এই দুটো যদি কোনো কারণে সেটা সোশিও ইকোনমিক পলিটিক্যাল কৃষি খাত সহ ধসে পড়বে, যদি ধসে পড়ে তাহলে আমাদের কেন বলছি এটা জানেন? আশার বাণীটা কি সেটা একটু বলেন। বলছি কৃষি খাতে আমাদের প্রোডাকশন আমরা বলি স্বয়ংসম্পূর্ণ, কাছাকাছি স্বয়ংসম্পূর্ণ, সেই প্রোডাকশনের জন্য যে উপকরণ প্রয়োজন হয়, অ্যাগ্রি ইনপুটস বলি আমরা, সিডস, ফার্টিলাইজার, কেমিক্যালস, এগুলো বেশিরভাগ ইম্পোর্ট করে আনতে হয়। তাহলে আমার সেই ডলার কোথায়? আমি যে ওষুধ দিয়ে বেঁচে থাকবো, প্যারাসিটামলের অভাবে কিন্তু মানুষ মারা যেতে পারে যদি রাইট টাইমে রাইট ওষুধটা না থাকে। তার ম্যাক্সিমাম র মেটেরিয়াল আপনার ফর্মুলেশন ইম্পোর্ট করে আনতে হয়। কিন্তু আমরা তো শুনছি বাংলাদেশ ব্যাংক বলছে যে এখন রিজার্ভ 27 বিলিয়ন এবং প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে 32 বিলিয়ন, নেট 26 বিলিয়ন, টোটাল 32। হ্যাঁ, ওরা কথা মিথ্যা বলেনি, 18 বিলিয়ন থেকে বেড়ে 26 বিলিয়নে হয়েছে 15 মাসে, গত 15 মাসে অগাস্ট 5-এর পরে, সেটা ভালো। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো নাই, আপনি তো এলসি খোলা হচ্ছে না, কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো এসে বাড়তেছে। সুতরাং অর্থনীতিকে যখন আপনি বেগবান ধারায় নিতে যাবেন, আপনাকে তো ইম্পোর্ট বাড়াতে হবে, মেশিনারি ইম্পোর্ট, র মেটেরিয়াল ইম্পোর্ট, এনার্জি ইম্পোর্ট তো বাড়ছেই, এলএনজি। তো তখন আমার তো আরো অনেক বেশি ডলার লাগবে। তো সেই ডলার সংকুলন করব নাকি আমি বৈদেশিক ঋণ পরিশোধ করব? আপনি দেখেন আমার তো ডলারের সাপ্লাই লিমিটেড, হু করে বাড়বে না। আসলে এই সমস্যাটা তো একদিনে তৈরি হয়নি, হয়েছে বহুদিনে। তো আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো যে গ্যাপ অ্যানালিসিস করে কিছু ফাইন্ডিংস আর রিকমেন্ডেশনগুলো এনে কিছু উপকার যদি হয় মানুষের, সেই জন্য ডিজামিনেট করা। আপনার কাছে আবার আসব, আমি জনাব লুৎফর রহমান বাদল, ওনার কাছে জানতে চাই, আপনি একজন ব্যবসায়ী এবং একই সাথে আপনি দেশের স্টক মার্কেট নিয়ে কাজ করে যাচ্ছেন বহুদিন ধরে। তো এখন আসলে যদি একজন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনি বলেন যে বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীরা কেমন আছে অর্থনীতির সার্বিক পরিস্থিতি বিবেচনা করে? আমি যদি মনে করি যে এখন ব্যবসার ক্ষেত্রে যে গত 17 বছরে যে রিজিমটা পার হয়েছে এবং যেটা 16 মাসে আমরা এটাকে কিছুটা আমরা রিকভারির সেন্সে আসতে পেরেছি, কিন্তু আমরা পুরোপুরি আসতে পারি না। আপনি যদি মনে করেন যদি স্টক মার্কেটের এখানে যেই পজিশনটা এখন, আপনার পলিসি এমন বাজেভাবে পলিসিগুলি তারা করতেছে, যেটা স্টক মার্কেটের যারা ইনভেস্টর তাদের জন্য এটা মানে আতের ঘায়ের মতো লাগতেছে। বিকজ আপনি যদি খেয়াল করে থাকেন যে শাস্তি দিতেছে, কাদেরকে শাস্তি দিতেছেন? 17 বছরে যারা যত ম্যানিপুলেশনের সাথে জড়িত, কিন্তু একটা শাস্তি দিচ্ছেন, সাথে সাথে তারাও তো একটা স্টক মার্কেটের একটা স্টেক হোল্ডার। হ্যাঁ, তো স্টেক হোল্ডারকে এমনভাবে শাস্তি দেওয়া উচিত না যেটা পুরো স্টক মার্কেটের মধ্যে। আপনি যদি খেয়াল করে থাকেন 17 বছরের মধ্যে স্টক এক্সচেঞ্জের, সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান থেকে ধরে সিকিউরিটি এক্সচেঞ্জের যত কর্মচারী ছিল এবং স্টক এক্সচেঞ্জের সবাই বিজনেসের সাথে জড়িত। আমি মনে করি কোনোদিনই একটা রেগুলেটর বিজনেসের সাথে জড়িত থাকা উচিত না। আপনি যদি খেয়াল করে থাকেন এই এসএসসি সৃষ্টি করেছে ডক্টর সৈফুর রহমান, এবং ওনার যখন এটাকে সৃষ্টি করার পর থেকে উনি কিন্তু একটা ব্যুরোক্রেটকে চেয়ারম্যান বানিয়েছে। এই ব্যুরোক্রেটকে চেয়ারম্যান বানানোর পলিসি মধ্যে উনি কি মেসেজ দিল যে একটা ব্যুরোক্রেসির মধ্যে পলিসি মেকিং করবে আর স্টক এক্সচেঞ্জ তার নিজস্ব গতিতে চলবে। এখন কি হলো, ওই যে এখন এই 17 বছরের রিজিমে কি করলো, একটা আইসিবির এমডিকে চেয়ারম্যান বানাই দিল, একটা শিক্ষককে চেয়ারম্যান বানাই দিল, যেটা অ্যাকচুয়ালি পলিসি মেকিংয়ের সাথে যায় না। একদম এইটার জন্য টোটাল স্টক মার্কেটটা ধসে পড়েছে। এবং আমরা দুষ্ট প্রকৃতির যারা ব্যবসায়ী আছে, স্পন্সররা আছে, তারা এটাকে অ্যাডভান্টেজ হিসেবে নিয়েছে, এবং এই অ্যাডভান্টেজটা এমনভাবে নিয়েছে যে বিভিন্নভাবে তারা এই ম্যানিপুলেশন করেছে। আপনি দেখেছেন পৃথিবীর কোথাও স্টক মার্কেটের কোনো দিন বেস্ট প্রাইস হয় না, হয় বেস্ট প্রাইস যখন স্টক মার্কেটের মার্কেট মেকাররা থাকে। এখানে বেস্ট প্রাইস দেয়া শেয়ারটাকে আটকে রাখলো, বিক্রি করতে দিল না, কমতে দিল না, বাড়তে দিল না, মানে একটা কারসাজি করার। আর
সুবিধা করে দিল, পলিসি মেকিং যেখানে ওটাকে প্রোটেকশন হবে সেখানে না করে সেটাকে আরো সুবিধা করে দিয়েছে। এইটারই অ্যাকচুয়ালি ফল আমরা ভোগ করতেছি। এখন যদি আপনি স্টক মার্কেটে এমন অবস্থা, রেগুলার যদি আপনি একটা বাজারে পচা মাছ কিনতে যান, এই পচা মাছ যদি রেগুলার আপনি কিনেন, তারপরে কি ওই বাজারে আর কোনোদিন যাবেন না? সুতরাং এখানে টোটালটাই আপনার কনফিডেন্সের অভাব। বিকজ এখানে মাছ এখন আমাদের পুরা, আপনি যদি খেয়াল করে থাকেন স্টক মার্কেটের মানে ইনস্ট্রুমেন্ট হলো 410 থেকে 412টা, মানে যারা ট্রেড করে। আপনি যদি এটা খেয়াল করে থাকেন, লাস্ট গভর্নমেন্ট কি করছে, ট্রেডিং ট্র্যাক দিয়েছে, ট্র্যাক দিয়ে 600 650 ট্র্যাক হয়েছে, মানে আমি স্টক ব্রোকার, ট্র্যাক দিছে 5 কোটি টাকা করে, আবার ওটা বিভিন্নভাবে ম্যানিপুলেশন হয়েছে। এই ট্র্যাক দিয়ে আপনার 650 ট্র্যাক, টোটাল ট্র্যাক সহ স্টক এক্সচেঞ্জ মেম্বার সহ চিটাং স্টক এক্সচেঞ্জ সহ মেম্বার সহ 650 আবার দোকান খুলে বসে মনে করেন 4000। তো 4000 দোকানে আপনার প্রোডাক্ট হলো 410টা, 410টার মধ্যে 350টা হলো খারাপ। তাহলে আপনি এখানে যার পরিণতিটা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো এখানে প্রোডাক্ট ভালো জিনিস আনতে হবে মার্কেটে, নাহলে কিন্তু আপনি এখানে কোনোভাবেই সাস্টেনেবল হবে না। আপনারা দেখেছেন যে এই সরকার আসার পরে কিছু জিনিস বলতেছিল যে মাল্টিমিডিয়া কোম্পানি, বড় বড় কোম্পানিগুলিকে আনার জন্য, সেই জিনিসগুলি যদি আসে, স্টক মার্কেটে যদি আস্থার এটা ফেরত আসে, ট্রাস্ট ডেফিসিটটা কমে যায়, জিরো। এবং আপনি যদি খেয়াল করে থাকেন স্টক মার্কেটের এই গভর্নমেন্ট একটা পলিসি করলো কি, মার্জিন রোলে আপনি শুধু বিক্রি করতে পারবেন। সে আমি একটা শেয়ার মানে আমি একটা মার্জিন লোন নিয়েছি 100 টাকা, আমি নিজে ইনভেস্ট করছি, আর একটা ব্যাংক 100 টাকা 200 টাকা। এখন একটা রুল করে দিল আমি শুধু বিক্রি করতে পারবো আর কিনতে পারবো না, তাহলে কি আমার হাত পা বেঁধে দিল? তাহলে আমি এটা কি হলো? এই জন্য দেখেন প্রত্যেক দিন মার্কেট পড়তেছে। তো জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। এবং এই সেক্টরটা, এই জায়গাটা মার্জিন রোল 26,000 কোটি টাকা, ইট ইজ নট ম্যাটার অফ জোক। আপনি 26,000 কোটি টাকা ব্লক করে দিলেন, ট্রেড করতে পারবেন না। আপনি স্টক মার্কেটের অবস্থাটা দেখেন, এক একটা ব্যাংকের প্রাইস, আপনারা জানেন যে ব্যাংকগুলি 5টা ব্যাংক মার্জার করেছে, 5টা ব্যাংক ওভার দ্য নাইট পরের দিন 0 টাকা। তাহলে এই ইনভেস্টরগুলি কোথায় যাবে? এই জিনিসগুলি তো আসলে মানে অনেক দূরদর্শিতার অভাব। আমি আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে কি স্টক ব্রোকারদের যে অ্যাসোসিয়েশন আছে বা বিনিয়োগকারীরা যারা আছে, তারা কি কখনো কোনো প্রস্তাবনা নিয়ে সরকারের কাছে গিয়েছে বা এসিসির সাথে বসেছে যে আমরা এরকম চাই? আমি কি বললাম আপনার, টোটাল জিনিসটা এই 17 বছর রিজিমে টোটাল জিনিসগুলি দেশ যেভাবে হাসিনা চালিয়েছে, প্রত্যেকটা সেক্টরেই তো আমৃত্যু পর্যন্ত তারা, আপনি যদি হাসিনার এমএসপিএম দেখেন, উনি না মৃত্যু হওয়া পর্যন্ত এমএসপিএম থাকে 3 বছর। আপনি যদি অ্যাটর্নি জেনারেল দেখেন, না মৃত্যু হওয়া পর্যন্ত 9 বছর পরে গিয়ে চেঞ্জ হয়েছে। আপনি যদি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট দেখেন, ক্রিকেট বোর্ডের সমস্ত মৃত্যুর আগ পর্যন্ত চেঞ্জ নেই। তাহলে কি দেশ যেভাবে চলতেছে ওইভাবেই। আপনি খেয়াল করে দেখেন, গভর্নরকে রাখার জন্য একদিন, আপনি যদি দেখেন যে একদিনের তারা সংসদ বসিয়েছিল, একদিন ওই আইনটাকে তার বয়স বাড়িয়ে ওই গভর্নরকে রাখা হয়েছে। কি কারণে রাখা হয়েছে? বিকজ ওদের যত ম্যানিপুলেশন, যত কিছু করছে ব্যাংকিং সেক্টরকে, আমি মনে করি ব্যাংকিং সেক্টরে ডে লাইট রবারিং হয়েছে। তো এই জিনিসগুলিকে তারা হেল্প করছে প্রত্যেকটা সেক্টরে। এই জিনিসগুলি তো আপনি একদিন ওভারনাইট চেঞ্জ করতে পারবেন না। এগুলি তো সব আপনি এখন পুরো দেহটা হচ্ছিল মনে করেন 17 বছরের রিজিমের একটা লোক, আপনি দেহটার মধ্যে মাথাটা কেটে আপনি নিউজ বসাই দিলেন, 4-5টা আঙ্গুল বসাই দিলেন কয়েকজন উপদেষ্টা, এটা কি হইলো? পুরো দেহটি তো এখনো সেই ফ্যাসিবাদের সবাই এখন ভোগ করতেছি আমরা। আসলে এই ট্রাস্ট ডেফিসিটটাই কি যারা ফান্ডামেন্টাল বা প্রফিটেবল কোম্পানি তাদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে যে অনীহাটা দেখা যায়, তার একটা বড় কারণ কিনা? এটা তো অবশ্যই বড় কারণ। মনে করেন যে আমি একটা ব্যবসা লাভজনক প্রতিষ্ঠান, আপনারা জানেন যে ওয়ালটনকে আমরা লাস্ট গভর্নমেন্ট এনেছে মাত্র 5% শেয়ার। এই জায়গায় আমি মনে করি এটাকে ম্যানিপুলেশনের জন্য দ্বার উন্মোচন করে দিয়েছে। এই জায়গায় দরকার ছিল একটা কোম্পানি 5% কেন, একটা কোম্পানিকে অ্যাটলিস্ট 20-25%, তাহলে মার্কেটে এইটার ফ্লোটটা ঠিক থাকতো। আপনি 5% দিয়ে ম্যানিপুলেশন করা যায়। আপনি যে কোনো শেয়ার যদি কম থাকে মার্কেটে, এটা ইজিলি ম্যানিপুলেশন করার মতো। হ্যাঁ, আমাদের এখানে যদি খেয়াল করে থাকেন, ফ্যাক্টরি বন্ধ, সমস্ত কিছু বন্ধ, পেইড আপ কম, এই শেয়ার রেগুলার বাড়ে। ইট ইজ অ্যাবসলিউটলি রং। পৃথিবীর কোথাও যেই ফ্যাক্টরি বন্ধ থাকে ওই ফ্যাক্টরি ট্রেডই হয় না। ওই যে সেই কারসাজি যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, ওইখানে ট্রেডই হয় না। আর আমাদের এখানে যেটা ফ্যাক্টরি বন্ধ, কোনো ডিভিডেন্ড দেয় না 10 বছর ধরে, যে তারা এইসব হইলে সব, আমি মনে করি যে সব লুফল, এই যে আইনের যে লুফল, ফাঁকফোকর, এই জিনিসগুলিকে বন্ধ করা উচিত। আর এই যে আমরা বলছি যে ইনভেস্টাররা, ওনার সাথেও কিছুক্ষণ আগে আমরা ডক্টর মাসরুর রিয়াজের সাথে আলোচনা করছিলাম
যে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আমরা আকৃষ্ট কিভাবে করব বা কেন হচ্ছে না, এই যে রিটেনশনের ব্যাপারটা, এটাকে আপনি কিভাবে দেখেন? আমরা জানি যে আমাদের দেশের একটা বড় মানে বাংলাদেশের একটা বড় দাতা দেশ কিন্তু জাপান। ধীরে ধীরে অনেকেই জাপানের যারা ইনভেস্টর আছেন তারা নিরুৎসাহিত হচ্ছে, রিটেইন করতে পারছে না। এটার কি ইকোসিস্টেম এটার জন্য দায়ী? আপনার অবজারভেশন আমার মনে হয় পলিসি মেকিং। আমি আমি মনে করি যে এমন একটা পলিসি থাকা উচিত যারা, যেমন মনে করেন আমাদের স্টক মার্কেটে এমন নেটে অ্যাকাউন্ট খুলতে হয়, এমনভাবে এই মানে বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আসলে ডলারে অ্যাকাউন্ট খুলতে হবে, করতে হবে, আরও সহজীকরণ করা দরকার। যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয়, এই সহজ না করলে তো আপনার হবে না। একটা শেয়ার কিনলে আমরা আজকে যদি জাপানিজ একটা ইনভেস্টর স্টক মার্কেটে 80 কিনতে যায়, যে ঠিক আছে মার্কেট কম 80 কিনবো, তাকে 15 দিন লাগবে ওই শেয়ার কিনতে। এই 15 দিনে ওই শেয়ারটা ওই প্রাইস থাকবে? এটা তো এটাকে আরো সহজীকরণ করতে হবে বিনিয়োগটা। এবং আপনি যেটা বললেন যে এই বিনিয়োগের ভাই যেটা বললো যে এখানে আমাদের পলিসি নাই, এমন পলিসি থাকা উচিত যে সহজ। যেমন আপনি যতটুকু আমরা পেপার পত্রিকা দেখেছি যে জাইকা এখন চলে যাওয়ার মতো অবস্থা, এবং তাদেরকে বেত্রাঘাত দিয়ে চলে যায়, মানে সরকার চাচ্ছে যে চলে যাক, বিকজ জাপানিজরা করাপশন করে আমি বিশ্বাস করি না, এবং কোনোদিনই করে না। এবং আমরা জানি যে জাইকার মতো একটা ফান্ড তারা যদি চলে যায়, এটা আমাদের জন্য অ্যালার্মিং। আমি মনে করি যে এই বিনিয়োগের সিস্টেমটাকে আরো সহজই করা, এবং স্টক মার্কেটেও বিনিয়োগ করার জন্য আরো সহজভাবে, কিভাবে একদম সহজ করা। আমরা যদি এখান থেকে, আপনি যদি খেয়াল করে থাকেন, আমরা এখানে ইউএসএ মার্কেট, আপনি এখানে বসে আপনি অ্যাপসে ট্রেড করতে পারবেন, রাইট। কিন্তু আপনি আমার অ্যাপসে ইউএস থেকে কেউ ইনভেস্ট করবে, 15 দিন লাগবে তার শেয়ার কিনতে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আপনাকে কোনোদিন ইনভেস্ট, এই যে আমাদের এত বড় একটা ডায়াসপোরা, আমাদের সম্মানিত প্রবাসীগণ যারা বিদেশে অবস্থান করছেন, এই যে আপনি অ্যাপসের কথা বললেন, বা টেকনোলজি তাদের দ্বার প্রান্তে দেয়া, যে একজন মিডল ইস্টে থাকেন, কেউ ইউরোপে থাকেন, তিনি ওখানে বসে কিভাবে আমার এই বন্ডে ইনভেস্ট করতে পারেন, তারপরে আমরা কিভাবে সেখান থেকে আমরা ফরেন কারেন্সি জেনারেট করতে পারি। এই যে বিষয়গুলো, ডিজিটাইজেশন এবং পলিসি, ওই যে উনি যেটা বললেন আর কি, পলিসি মেকিংয়ের যে ব্যারিয়ার্সগুলো আছে, সেগুলো যদি আমরা আসলে ওভারকাম না করতে পারি, তাহলে এই যে সামগ্রিক উন্নয়ন সেটা সম্ভব নয়। তো আমরা কথা প্রসঙ্গেই আমার আরেকটা যেটা মাথায় আসছে, সেটা হলো যে বন্ডের বিষয়টা। আমরা পুঁজিবাজারের একটা বড় অঙ্গ, সেটা সরকারি বন্ড হোক, কর্পোরেট বন্ড হোক, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট কেন আমাদের বন্ড মার্কেটটা ডেভেলপ করছে না? করে না এই জন্য, বিকজ আমরা এটাকে এমন ভাবে কুক্ষিগত করে রাখছি, বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকগুলিং সেক্টরে ছাড়া বন্ডগুলি আমরা প্রাইভেট ভাবে ছাড়তে পারি না। যেমন আমার একটা ফ্যাক্টরির মধ্যে বন্ড ছাড়বো, আমি পারি না। এটাকে এমন ভাবে করে রাখছে আইন, যেটা বলতেছিল যে বিনিয়োগের আইনগুলি আরো সহজীকরণ করা, নাইলে এই বন্ড মার্কেটটা কোনোদিন হবে না। বন্ড মার্কেট আপনি যদি যান, শুধু স্টক, আপনি খেয়াল করে থাকবেন, শুধু বাংলাদেশ ব্যাংকের বন্ড মার্কেট এবং আমাদের স্টক মার্কেটে একটা দুইটা আইটেম বন্ড মার্কেটে ট্রেড হয়, তাছাড়া টোটাল কন্ট্রোলটা করতেছে ব্যাংকগুলি, ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক। এইটাকে সহজ করতে হবে, সহজ, এবং ইমপ্লিমেন্টেশনটা আরো সুন্দর। মানে একটা তো আপনাকে পলিসি করলে যে হ্যাঁ আমি বিনিয়োগের জন্য বন্ড পলিসি করলাম, তারপরে এটা ইমপ্লিমেন্টেশন করতে হবে আরো সহজে, মানে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, তারপরে সে আপনার বন্ড মার্কেট। বিশেষ করে কর্পোরেট বন্ড তো একেবারেই দেখা যায় না। রাইট, যাও আমরা দুই একটা দেখেছি গত রিজাইমের সময়, সেগুলো আসলে দেখা গিয়েছে কোনো না কোনোভাবে বিতর্কিত হয়ে সাধারণ মানুষের আস্থাকে আরো নষ্ট করেছে। না, যেমন আপনি একটা তো ধরি সুকুক, আপনি জানেন যে বেক্সিমকো একটা সুকুক ছেড়েছে 6,000 কোটি টাকা। না, সুকুক তো তাও ছেড়েছে, আরেকটা ছেড়েছিল হলো জিরো কুপন বন্ড, একটা রিয়েল এস্টেট প্রজেক্ট। সুকুক আপনি দেখেন যে প্রজেক্ট করে দেখানো হয়েছে, হ্যাঁ, এবং ওই প্রজেক্টের এখন কিছুই নাই। তা আপনি তো এই জিনিসগুলিকে আপনাকে টোটাল, যেটা বলতেছিল যে পলিসি এমন থাকবে যে আপনি করলে আপনাকে জেলে যেতে হবে, কিন্তু সেই জিনিসগুলো এখানে নাই। আপনি টাকা মার্কেট থেকে উঠে আপনি বিদেশ চলে গিয়ে বসে আছে। আমরা অনেক দিব্যি, অনেকে আমার মার্কেট থেকে টাকা উঠে বিদেশে, আমরা কানাডা বসে দিব্যি আরামে আছে অনেক, আপনারা জানেন যে বাংলাদেশে অনেক, এবং এই জিনিসগুলিকে থেকে বেরোতে হবে আপনাকে। অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আপনার কাছে আমার এই বন্ড সংক্রান্ত একটা প্রশ্ন, যে প্রশ্নটা ওনার সাথে আলোচনা করে কিছু আমরা এনলাইটেড হলাম, সেটা হলো যে এই যে বন্ডের মতো একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, এটার মার্কেটটা কেন ডেভেলপ হলো না? আসলে আপনার অবজারভেশন কি? এটার বাদল ভাই বেশ কয়েকটা ভালো কারণ বলেছে, আমি তার সাথে যোগ করি। প্রথম হলো আমাদের এগেইন হিস্টোরিক্যালি আমাদের অর্থনৈতিক নীতি নির্ধারকরা যে কোনো কারণেই হোক ব্যাংকিং নির্ভরতা বা ব্যাংকের সুপিরিয়রিটি এইটার থেকে বেরোতে পারেন নাই। কিন্তু এটা যে কত ভুল একটা অ্যাপ্রোচ ছিল,
কেননা পৃথিবী জুড়ে এবং ফাইন্যান্সিয়াল মার্কেটসের নিয়ম অনুযায়ী ব্যাংক কখনো লং টার্ম ফাইন্যান্স করে না, হ্যাঁ। ইভেন মিডিয়াম টার্ম ফাইন্যান্সও করার কথা না। ব্যাংক ফাইন্যান্স করবে শর্ট টার্ম, 1 বছরের মধ্যে, কারণ ব্যাংক তো ফাইন্যান্সটা করে ডিপোজিটের ভিত্তিতে। ডিপোজিটের ম্যাচুরিটি অ্যাভারেজ 1 বছরের বেশি থাকে না। তো আমরা যেটা হয়েছে, এটা হয়তো আমাদের হতে পারে যে ব্যাংক লবি সবসময় খুব শক্তিশালী ছিল বাংলাদেশে, কারণ ব্যাংকের পারমিশনগুলো তো বেশিরভাগই রাজনৈতিক একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়, ব্যাংক যখন লাইসেন্স হয়, তাই না? তো তার মানে যে রাজনৈতিকভাবে শক্তিশালী মানুষরাই, ব্যবসায়ীরা বা অন্যান্য স্টেক হোল্ডাররাই হয়তো ব্যাংকের মালিক হয়েছে, এবং সামহাও ব্যাংকের মালিকরা হয়তো অনেক সময় চিন্তা করেছে যে ক্যাপিটাল মার্কেট দাঁড়িয়ে গেলে মানি মার্কেটের হয়তো ব্যবসাটা কমে যাবে। মানি মার্কেট যেখানে ব্যাংক ব্যবসা করে, এটা আসলে অমূলক। পৃথিবীর যেসব জায়গায় ক্যাপিটাল মার্কেট বড়, সেটা আমাদের এশিয়াতে হোক, ওয়াল স্ট্রিটে হোক, লন্ডনে হোক, সেখানে ব্যাংকগুলো কিন্তু মানে শত শত বিলিয়ন ডলার তাদের রেভিনিউ, সুতরাং কোনোভাবেই কমে না। এই একটা অমূলক ভয়ের কারণে সামহাও সেই ব্যাংক লবি এবং অর্থনীতির দায়িত্বে যারা ছিলেন, তারা একেবারে জাতীয়ভাবে যে ব্যাংকের বাইরে দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গাটা ডেভেলপ করতে হবে, সেই জায়গাটায় প্রায়োরিটি দেন নাই। এটা হিস্টোরিক্যালি হয়ে আসছে। এটা কোনো মানে গত রেজিমে যেটা হয়েছে, মানে 2009 থেকে 24 ক্যাপিটাল মার্কেটটা একেবারে মানে চোখ বন্ধ করে লুটপাট হয়েছে, কিন্তু ব্যাংকিংয়ের উপর মানে ব্যাংকে ফোকাস পুরোপুরি দেওয়া, ক্যাপিটাল মার্কেটে প্রায়োরিটি না দেওয়া, এটা চলছে আরো কয়েক দশক ধরে, এবং সেই জায়গাটা হলো মূল কারণ। এখন আজকে যদি আমার ওই রিয়েলাইজেশনটা থাকতো জাতীয় পর্যায়ে, নীতি নির্ধারক পর্যায়ে, যে আমার ব্যাংকের জায়গায় ঠিক আছে, কিন্তু ব্যাংক যেটা পারে না সেটাই ক্যাপিটাল মার্কেট করে, দীর্ঘমেয়াদে অর্থায়ন, এবং সেটার মাধ্যমে ব্যাংকের উপরও প্রেশারটা কমে আসে। কারণ দীর্ঘমেয়াদে অর্থায়ন করতে গেলে ব্যাংকে কিন্তু এনপিএল এমনিই বাড়ে, চুরি হওয়াতে আরো বেশি বেড়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যখন দীর্ঘমেয়াদী অর্থায়ন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে করবেন, অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচের কারণে এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, যেটা হয়েছে বাংলাদেশে, এখনো হচ্ছে। তো এই রিয়েলাইজেশন, এই অ্যাপ্রিসিয়েশন এবং প্রায়োরিটাইজেশন এটা ছিল না, এখনো আছে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত হলো, এটা যেহেতু ছিল না, যেটা বাদল ভাই বললেন, যে ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে গেলে যে ধরনের মানে সার্বিক নীতি কৌশল নিতে হয়, আইন আনতে হবে বা আইন সহজ করতে হবে, বিধিবিধান, রুলস রেগুলেশন সহজ করতে হবে। যেমন উনি 15 দিনের কথাটা বলছিলেন, যে আমার ফরেন ইনভেস্টর আসতে গেলে সে ডলার দিয়ে কিনবে এখানে, বাংলাদেশের লাভ সর্বত দিক থেকে, কিন্তু সেটাও 15 দিন, কিন্তু এমন একটা প্রোডাক্ট যেটা প্রতিদিন মানে ছুটির দিন বাদে প্রতিদিন না, শুধু প্রতি মিনিটে এটার প্রাইস চেঞ্জ হতে পারে। সুতরাং এইখানে যখনই ফরেন ইনভেস্টর দেখবে তার 15 দিন, 10 দিন, 8 দিন লাগবে, সে তো এটাতে আর ইনভেস্ট করবে না, কারণ তার সমস্ত হিসাব উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তাই না? তো আমরা সেই ধরনের সহজীকরণগুলো বছরের পর বছর করিনি। আরেকটা হলো, এই সবগুলোরই আরেকটা ফলাফল হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আমাদের মার্কেটটা সম্পূর্ণ রিটেল বিনিয়োগকারী বা ব্যক্তি লেভেলের বিনিয়োগকারী নির্ভর। এখন ব্যক্তি লেভেলের বিনিয়োগকারী আছেন, এটা একটা অ্যাসেট ক্লাস, এই স্টক, সেটা ঠিক আছে, একটা বিনিয়োগের জায়গা, কিন্তু যদি ব্যক্তি নির্ভর হয়ে যায় বিনিয়োগ, তখন আপনার যে ডেপথ প্রয়োজন, যে মানে বিস্তার প্রয়োজন, সেটা সম্ভব হয় না। পৃথিবীর সব দেশেরই সেই এগেইন ইন্দোনেশিয়া, ইন্ডিয়া থেকে শুরু করে ইউনাইটেড স্টেটস, এটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হলো মূল শক্তি। সেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আনা, সেটার জন্য যে ধরনের নীতি, যে ধরনের ইনসেন্টিভ, যে ধরনের রেগুলেটরি সিম্পলিফিকেশন, সেগুলো আমরা যেভাবে আনতে পারিনি, সেই একইভাবে প্রতিষ্ঠানকে লিস্টিংয়ের দিকে উৎসাহিত করা। বাদল ভাই 410টার কথা বলছেন, এর মধ্যে অনেকগুলো হয়তো বন্ধ, আপনি হয়তো মানে ভালো হয়তো 60টা চলছে, হয়তো 200-250টা। তো এখানে আমার তো আমি পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট সেক্টর, আমার সেখানে অ্যাক্টিভ এক্সপোর্টারই আছে 2600। তো ওর 10%ও যদি আসে, তাহলে শুধু গার্মেন্টস থেকেই তো 260টা হয়ে যায়, শুধু গার্মেন্টস, ম্যাক্সিমাম 4-5টা আছে, রাইট। শুধু গার্মেন্টস এর যদি 10%, এবং এরা অল ফরেন এক্সচেঞ্জ আর্নিং অ্যাসেট ব্যাকড, তাদের কিন্তু সবার ল্যান্ডেড প্রপার্টি, মেশিন, ফ্যাক্টরি, অর্ডার, ক্যাশ ফ্লো, ডলারে ক্যাশ ফ্লো সব আছে, তার মানে একটা মোটামুটি ভালো স্টকে হওয়ার কথা এরা। আমরা তো তাদেরকেও আনতে পারিনি লিস্টিং এর জন্য।
তাই না? তো এই যে ব্যাংকিং এর সুপিরিয়রিটি তার থেকে বের হয়ে আসে ক্যাপিটাল মার্কেটকে ইকুয়াল বা তার ন্যায্য ফোকাস দেওয়া, Right. সেই অনুযায়ী নীতি, আইন, রেগুলেশন সেগুলো না হওয়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বা তাদের দিকে নজরটা কম, আর আরো বেশি বেশি করে ব্যবসা প্রতিষ্ঠান যাতে লিস্টেড হয়, উৎসাহিত হয়ে। এই যে কিছুদিন আগে আলাপ হচ্ছিল যে এদেরকে নিয়ে আসা হবে, এখন আপনি তো ওপেন মার্কেটে কাউকে ফোর্স করতে পারবেন না, আপনাকে এমনভাবে ইনসেন্টিভ দিতে হবে, যাতে তারা রেগুলেটরি আকৃষ্ট ইনসেন্টিভ, হয়। যাতে তারা আকৃষ্ট হয়। তো না, সেই যেমন জায়গাগুলো আমি একটু অ্যাড করি, আপনি যদি দেখেন নেপালে স্টক মার্কেটে কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ট্রেড আছে, জি, ট্রেড জি, করে। জি। আমাদের এখানে স্ট্যান্ডার্ড, ওদেরকে যদি আপনি জাস্ট ইনসেন্টিভ দেন যে আপনি 42.5% ট্যাক্স, ঠিক আছে, তুমি স্টক মার্কেটে আসলে 35% ট্যাক্স, ইজিলি ওরা চলে আসবে, 7.5% কম, এই 5%। প্রণোদনা দেওয়া। হ্যাঁ, প্রণোদনা দেওয়া। এবং আমি আরেকটা অ্যাড করবো ভাইয়ের সাথে, যে এখানে যে বলতেছে যে এই যে মার্কেট মেকার, আমাদের এখানে কিন্তু মার্কেট মেকার নাই। তারপরে আরেকটা যেটা হলো যে মার্কেট মেকারের সাথে যেটা ইনস্টিটিউশনালি ইনভেস্টর, যেমন এখানে নাই, আমরা রিটেলারে কন্ট্রোল করি। অ্যান্ড রিটেলারে কন্ট্রোল করতে গেলে যেই সমস্যাটা হয়, ওই দেখা দেখি, ও আমি কিনতেছি সবাই কিনলো, আমি বিক্রি করতেছি, এইরকম হচ্ছে। এটা কিন্তু আসলে এটা কোনো মার্কেট না। তো সুতরাং এটার মার্কেট মেকিং, এবং মার্কেট মেকিং এর ক্ষেত্রে আমাদের এখানে একটা আইন আছে মার্কেট মেকিং, কিন্তু বিদেশি মার্কেট মেকারকে উৎসাহিত করে না। তো সুতরাং এখানেও কিন্তু আমরা লুফলে আছি, যে বিদেশি মনে করুন বড় বড় জায়েন্ট যেমন ব্ল্যাক রক, বড় বড় যে কোম্পানিগুলি আসবে, ওদের মানে ওদের যে আইসা মার্কেট মেকিং এর জন্য আপনার লাইসেন্স দেবে, ওইটারই নাই, আইনটা নাই। তো সুতরাং এখানেও কিন্তু অনেক কাজ করার জায়গা আছে। আপনি যদি মার্কেট মেকিংটা যদি বিদেশি কোম্পানিগুলিকে আনা যায়, অবশ্যই এটা অনেক ভালো। আমাদের মার্কেট কিন্তু স্টক মার্কেট কিন্তু অনেক অনেক কম দামে অনেক কিছু, আমি আমার বিভিন্ন ব্যাংকের যদি দেখেন, ব্যাংকের শেয়ার এখন 4-5 টাকা 6 টাকা, মানে এটার লিগে আপনি একটা যে কোনো কিছু একটা কিনতে যান, 10 টাকার নিচে তো কোনো কিছু বাজারে নাই, তো এটা অর্ধেক দামে পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরেও মার্কেট খারাপ দেখে এটা উঠতেছে না। তো সেই জন্য আমি মনে করি যে ইনস্টিটিউশনাল, আজকে পাবলিক থেকে বের হয়ে ইনস্টিটিউশনালি যদি ইনভেস্টার আসে, এবং উইথ ইনক্লুডিং বিদেশিরা, এটা অনেক মার্কেটের জন্য অনেক ভালো হবে। আরেকটা যেটা বলতেছিলাম, যে এই যে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি যদি প্রণোদনা দিয়ে, যেমন আমি অলরেডি বিভিন্ন জায়গায় ওদেরকে বলেছি যে প্রণোদনা দিয়ে তাদেরকে আনার ব্যাপারে, তাহলে কিন্তু এটা মার্কেটের জন্য ভালো। মার্কেটে ভালো জিনিস আসলে ভালো এই কনফিডেন্সটা ফেরত আসবে, এটি অ্যাকচুয়ালি আমাদের দরকার। অনেক ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাওয়া সেটা হলো যে এই যে 5টি ব্যাংক মার্জার হয়ে সম্মিলিত ইসলামিক ব্যাংক পিএলসি হলো, তো যাই হোক, মার্জার অ্যাকুইজিশন ভালো এবং খারাপ না আমি বলছি। তো পাশাপাশি অনেকগুলো ব্যাংক কিন্তু ইতিমধ্যে দুর্বল হিসেবে বাংলাদেশ ব্যাংক চিহ্নিত করেছে, আরও 9টি আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের প্রক্রিয়ায় রেখেছে। এই বিষয়টি, এই যে একটা মানে অনেক সময় আছে না, রব শুনে রবাহত হয়ে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সাধারণ মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত আগেই হয়ে গিয়েছে, যখন প্রথম বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বললেন যে ওই ব্যাংকটি দুর্বল বা অমুক ব্যাংকটি দুর্বল, তাড়াতাড়ি করে তাদের যা ছিল এখানে সঞ্চিত অর্থ উঠাতে লাগলো, এবং দেখা গেল যে দুর্বল আরও দুর্বল হয়ে গেল। তো এটা তো সাধারণ মানুষের একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়েছেই। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা কি ধরনের প্রভাব ফেলছে, এবং এই যে ডিজামিনেশন অফ ইনফরমেশনগুলো, এইগুলোকে কিভাবে সেন্সর করা যায়, একজন ব্যবসায়ী হিসেবে আপনি কি মনে করেন? আমি মনে করি প্রত্যেকটা এই যে 5টা ব্যাংক যে মার্জার করেছে, এটা অবশ্যই এটা একটা পলিসি মেকিং, এবং এটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। আপনি যদি দেখেন যে আমেরিকাতে বলেন, অন্যান্য বড় বড় যারা ডেভেলপমেন্ট কান্ট্রিগুলি আছে, ব্যাংক রান হচ্ছে ওভার দ্য নাইট, কোনো সমস্যা হয় না, আবার ব্যাংক আবার পরের দিনে লাইসেন্স পাচ্ছে। বাট আমাদের দেশে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ব্যাংক রান হওয়া মানে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যারা ডিপোজিট রাখে তাদের জন্য এটা একটা বিশাল ব্যাপার। তা আমি মনে করি এই ক্ষুদ্র ডিপোজিটারের কথা চিন্তা করেই কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংক এই 5টাকে একত্রীভূত করেছে, এবং আপনারা দেখেছেন ওদেরকে এক একটা ব্যাংকে 1,000-2,000 কোটি বা 2,000 কোটি টাকা দিয়ে এদেরকে পাম্প আপ করে কিভাবে এখানে ব্যাংক রান হচ্ছে না। 20,000 কোটি টাকা দিচ্ছে ওই 5 ব্যাংকে, এবং তারা বলেছে যে এখন 2 লক্ষ টাকা পর্যন্ত পার ডিপোজিটে উঠাইতে পারবে, আবার 3 মাস পরে 1 লক্ষ কোটি টাকা 1 লাখ টাকা করে উঠে। তো সুতরাং তারা কিন্তু একটা ভালো সেন্সে, যাতে ক্ষুদ্র ইনভেস্টররা বা ক্ষুদ্র যারা এফডিআর করেছে তাদের টাকাটার কথা চিন্তা করে কিন্তু মার্চ করতো। এটা যদি আজকে ডেভেলপমেন্ট কান্ট্রি হতো, ওরা কিন্তু বলে দিত যে আজকে
বন্ধ শেষ, জি তারা কিন্তু এই ক্ষুদ্র যারা টাকা ডিপোজিট রেখেছে, ডিপোজিটারের কথা চিন্তা করেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এটাকে চিন্তা করেছে। আপনারা দেখেছেন যে এই সব ব্যাংকগুলিতে মানে ডে লাইট রবারিং হয়েছে, এবং আমার কাছে মনে হয় এই ব্যাংকগুলি 5টাতে করে সরকার একটা ক্ষুদ্র ইনভেস্টর বা ক্ষুদ্র বিনিয়োগকারী, ক্ষুদ্র যারা টাকাগুলি, তাদের টাকাগুলি মিসম্যাচ যাতে না হয়, তারা টাকাগুলি পাবে। এখন এই টাকাগুলি পাওয়ার জন্য একটা ওদেরকে ওয়েট করতে হবে, বিকজ এটা এমনভাবে গভর্নমেন্ট সেট করছে যাতে কারো টাকাই মানে কি বলবো আমরা, কারো টাকায় লস না হয়। তো এই লসটা তারা রিকভারি করে দেবে, এটা হলো একটা নাম্বার ওয়ান গুড সাইন্স। জি যেমন সেকেন্ড হলো আপনি যেটা বললেন যে এই 5টা একত্রিত করার জন্য অন্য যে আরো আমাদের ব্যাংকিং সেক্টরে আমাদের হলো প্রায় 60টার মতো ব্যাংক, অ্যাপ্রক্সিমেটলি 58 or 60, বাট আমাদের লোকাল ব্যাংক হলো 48। এই লোকাল 40 ব্যাংকের এই 5টা হওয়াতে কি হয়েছে, অন্য অন্য ব্যাংকের ডিপোজিটাররা আবার প্যানিক হয়ে গেছে। যে আপনি যদি খেয়াল করে থাকেন যে আরেকটা ওদের একটা ডিসিশন বলেছে যে আইএফআইসি, এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক, এই 3টাকে মার্জ করবে। তো এখন কিন্তু ওই 3টা ব্যাংকে ডিপোজিটারও একটু প্যানিক সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বাট আমার কাছে মনে হয় প্যানিক হওয়ার কারণ নাই। আপনি যদি খেয়াল করে থাকেন যে আইএফএসি আমাদের ডিপোজিট অলমোস্ট 50,000 কোটি টাকার উপরে, তো সুতরাং এটা প্যানিক হওয়ার কোনো কারণ নাই। কিন্তু এখানে হয়েছে কি, মানুষের কনফিডেন্স, যেটা বলতেছিলাম, কনফিডেন্স না থাকলে অনেক। বাট আমার ধারণা, যেমন আমার আইএফএসি 1400 ব্রাঞ্চ আছে, তা আমাদের রেগুলার ডিপোজিটাররা এখানে আসতেছে এবং করতেছেন, তারা ডিপোজিট নিচ্ছেন, আমরাও আমাদের ব্যাংকগুলিকে করতেছি। তা আমার মনে হয় এটা প্যানিক হওয়ার কিছু নাই, বিকজ সরকার এমন পলিসি নিয়েছে কারো টাকা এখানে মার যাবে না। হ্যাঁ, তবে আপনি কালকে টাকা তুলতে পারবেন না, এটি সময় সাপেক্ষ। এবং আপনি যেটা বলতেছিলেন যে ব্যাংকগুলি, এই 5টা ব্যাংকে যারা ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদের জন্য কিছুটা তো সমস্যা হচ্ছে, বিকজ তারা এলসি খুলতে পারতেছে না, তারা যারা শেয়ার হোল্ডার ছিল তাদের শেয়ারের ভ্যালু কি হবে। এখন আপনি যদি শেয়ার হোল্ডার, এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু শেয়ার হোল্ডারই তো সবচেয়ে বেশি ম্যানিপুলেশন করছে এই ব্যাংকগুলিকে, মানে এই জায়গায় আসার জন্য তো শেয়ার হোল্ডারই দায়ী আমি মনে করি। হ্যাঁ, এবং আপনি যদি খেয়াল করে থাকেন দিনে দুপুরে ব্যাংকগুলিকে বিভিন্ন সংস্থা ধরে নিয়ে গিয়ে আপনাকে ট্রান্সফার হয়ে গেছে, তো এইগুলি তো, এটা তো শেয়ার হোল্ডার বলবেন না, এটা তো আমি মনে করি যারা মানে এটা মানে ছিনতাই করা ব্যাংক, ব্যাপারটা আপনি যদি চিন্তা করেন, তো এই জিনিসগুলো এটা শেয়ার হোল্ডার না। যদি আমি শেয়ার হোল্ডার হতাম তাহলে মায়া থাকতো, কিন্তু এটা শেয়ার হোল্ডার না, তারা হলো গিয়ে এটা চিন্তা করে পেয়েছে, এবং এই পাওয়ার কারণে কিন্তু তারা এটা ব্যাংকটাকে, যেমন আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন ছিল কিন্তু ইসলামী ব্যাংক। আপনি যদি খেয়াল করে থাকেন পৃথিবীতে, মানে এটা যদি নাসডাকে ট্রেড হওয়ার মতো কোনো ইনস্টিটিউশন থাকে, এটা ইসলামী ব্যাংক। স্টিল 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা ডিপোজিট, সেই ইসলামী ব্যাংককে আপনি চিন্তা করেন, এই 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা থেকে 1 লক্ষ কোটি টাকা আপনি নিয়ে গেলেন, এটা ডে লাইট রবারিং ছাড়া আর কিছু না। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যতটুকু আলোচনা করলাম এর ধারাবাহিকতা আশা করি আমরা বজায় রাখতে পারবো। সর্বশেষ জাস্ট সংক্ষেপে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, বিশেষ করে যারা এখন ব্যাংক খাতে আতঙ্কিত হয়ে আছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছে কোন ব্যাংকে টাকা রাখবো। আমার মনে হয় আতঙ্কিত হওয়ার কারণ নাই। ব্যাংকিংয়ে কিছু বেশ চ্যালেঞ্জ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে বাংলাদেশ ব্যাংক গত 15 মাসে অনেকগুলো ভালো পদক্ষেপ নিয়েছে, এবং ইন্টারিম গভর্নমেন্টের তারা অর্থনৈতিক সংস্কারের জায়গাটায় পিছিয়ে আছে, কিন্তু একটা জায়গায় আমি তাদেরকে সাধুবাদ দিই, তারা সেন্ট্রাল ব্যাংককে তাদের স্বাধীনতাটা অনেকাংশেই বা প্রায় পুরো অংশেই ফেরত দিয়েছে, এটা একটা ভালো জিনিস সেন্ট্রাল। এবং দ্বিতীয় হলো সেন্ট্রাল ব্যাংকে যে লিডারশিপ, তারা এখন গভর্নেন্স ওরিয়েন্টেড লিডারশিপ, তারা গভর্নেন্স রেস্টোর বেশ কিছুটা করেছে। অ্যাটলিস্ট ওই যে বাদল ভাই খুব সঠিকভাবে বলেছে, যেখানে ডাকাতি হচ্ছিল শেয়ার হোল্ডার কর্তৃক, সেই ডাকাত শেয়ার হোল্ডারদের থেকে যে ব্যাংকগুলোকে মুক্ত করা হয়েছে, ডাকাতিটা বন্ধ করা হয়েছে। এখন বাকি পথটা হলো অনেকগুলো রুগ্ন প্রতিষ্ঠান আছে, সেগুলোকে একটা জায়গায় নিয়ে আসা। মুদ্রাস্ফীতিও কিন্তু বেশ কিছুটা কমেছে, এখনো হাই, কিন্তু 12-13 থেকে 8% বা 7.5 আসছে। সুতরাং মানে আমরা এখনো সমস্যা থেকে বের হয়ে যাইনি, কিন্তু আমাদের যে একটা মানে বেস ভেঙে গেছিল সেটা ধীরে ধীরে কিন্তু স্টেবিলাইজ হচ্ছে। সো সেটা একটা আশার বিষয়। আমাদের আরেকটা আশার বিষয় যেটা বললাম, যে আমাদের গভর্নেন্স রেস্টোরেশনের কাজটা বেশ ভালোভাবেই শুরু হয়েছে। তৃতীয়ত হচ্ছে এখন রেজুলিউশন, যে ব্যাংক যেগুলো রুগ্ন সেগুলো কি হবে, যেগুলো মার্জ বা বন্ধ হচ্ছে সেগুলোর
ডিপোজিটররা কিভাবে টাকা পাবে, এনপিএল যেগুলো চুরি হয়েছে সেগুলো কিভাবে ফেরত আসবে, সেগুলো একটু সময় লাগবে। তবে আমরা দেখছি যে সরকার বা বিশেষ করে বাংলাদেশ ব্যাংক ডিপোজিটরদের স্বার্থটা দেখছে, Right. এবং আমার মনে হয় একটু সময় লাগতে পারে, কিন্তু এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তবে একটু ধৈর্য ধরতে হবে। অনেক ধন্যবাদ। আজকে আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে যতটুকু জানতে পারলাম এবং আগেও যে পর্বগুলিতে আমরা এ ধরনের আলোচনা করেছি সেখান থেকে আমরা যতটুকু আহরণ করতে পেরেছি বা ভবিষ্যতে পারবো, এগুলোর সাথে আমরা সামঞ্জস্য বিধান করে কিছু এক্সিকিউটিভ সামারি করে যদি আমরা কিছু নিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে আমরা সকলেই সরকারি বেসরকারি খাতে সকলে উপকৃত হতে পারবো। তো আমি আমার সম্মানিত অতিথিবৃন্দকে বিশেষভাবে আবারও ধন্যবাদ দিচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং এই বিষয়গুলো নিয়ে সম্যক আলোচনা করার জন্য। আমরা আশা রাখি ইনশাআল্লাহ সামনে আমরা আরও আলোচনা করব আরও কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ।